দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশ্লেষণ নিয়ে ধারাবাহিক আয়োজন বাণিজ্য ও অর্থনীতি অনুষ্ঠানে। দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট পর্যটন খাত। আমাদের সাথে আজকের এই আলোচনায় আমরা সাথে পেয়েছি রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং সাথে আছে ই ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমরানুল আলম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের এই বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে। আমরা আপনাদের সাথে আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসবো। পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতটি অনেক দেশের আয়ের প্রধান একটি উৎস। এই খাত থেকে বিশ্বের সর্বোচ্চ আয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশীয় দেশগুলোতেও রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা, যা সাধারণত এই অঞ্চলের অবকাঠামো, নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য সরকারি নীতির উপর নির্ভর করে। একইভাবে বাংলাদেশে আছে নানা ঐতিহাসিক ল্যান্ডমার্ক, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবন্ত সংস্কৃতি, যা দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার আভাস দেয়। অর্থনীতি, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পর্যটন খাতের অবদান উল্লেখযোগ্য। 2019 সালে বৈশ্বিক জিডিপি প্রায় 10.4% বা $9.2 ট্রিলিয়ন এসেছে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। 2020 সালে ভ্রমণ নিষেধাজ্ঞা ও লকডাউনের কারণে তা 49.1% হ্রাস পেলেও 2023 সালে তা পুনরুদ্ধারের মাধ্যমে বৈশ্বিক জিডিপিতে 9.1% অবদান রাখে, যা 2022 সাল থেকে 23.2% বেশি। একইভাবে 2023 সালে আন্তর্জাতিক পর্যটনের আয় প্রায় $1.4 ট্রিলিয়ন পৌঁছায়। এছাড়া এই খাতটি বিশ্বব্যাপী লাখ লাখ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও সৃষ্টি করেছে। বাংলাদেশ একটি সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বাংলাদেশের ঐতিহাসিক ল্যান্ডমার্ক, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবন্ত সংস্কৃতি সহজেই দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের আকর্ষণ করে। রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, নানা ধরনের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগতের আবাসস্থল। দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও তা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, যা এর উন্নয়নকে ব্যাহত করছে। প্রাথমিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো অনুন্নত অবকাঠামো। পর্যটনের সম্ভাবনা উন্মোচন করা গেলে তা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে না, বরং নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করবে এবং দেশের জন্য একটি ইতিবাচক বৈশ্বিক ভাবমূর্তি গড়ে তুলবে। দর্শক, আমরা এতক্ষণ প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম দেশের পর্যটন খাতে কি পরিমাণ সম্ভাবনা রয়েছে, সেখানে উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান তৈরিতে কি পরিমাণ খাত রয়েছে এবং সেই সাথে রাজস্ব আহরণ, বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য কি কি উপাদান রয়েছে, সবকিছু আমরা তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবার আমরা ফিরছি আলোচনায়। ইমরান হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পর্যটন খাত আমাদের দেশে ধরতে গেলে অপার সম্ভাবনার একটা খাত যদি বলতে চাই, কি নেই আমাদের এখানে? প্রাকৃতিক দিক থেকে যদি বলি, আমাদের পার্বত্য এলাকা, আমাদের ম্যানগ্রোভ বন, আমাদের দীর্ঘ সমুদ্র সৈকত, আমাদের পাহাড়, নদী, ঝর্ণার যে এক অপরূপ মেলবন্ধন, এই বদ্বীপ, এই বাংলাদেশ, প্রাকৃতিক নিসর্গের লীলাভূমি যদি বলি, সবকিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের পর্যটন খাত? আমরা যদি পাশের দেশের সাথে কম্পেয়ার করি, আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে নাই। সবচাইতে খারাপ সূচকে যদি ধরেন, আমরা সবচাইতে খারাপ জায়গায় আছি পর্যটনের জায়গাটাতে। অনেক প্ল্যানিং হয়েছে, অনেক কিছু করবে, এই করবে, সেই করবে, কিন্তু সেই যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আমি যদি শুধু কক্সবাজারকে উদাহরণ দিই, কক্সবাজার ওয়ান অফ দ্য নোংরা বিচ হোল অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা বলবো, কারণ এটাকে প্ল্যান ওয়েতে কিভাবে একটা স্বচ্ছ বীজ দেওয়া যায়, কিভাবে নিরাপত্তাহীনতায় আছি আমরা, এখন নিরাপত্তাহীনতার ঝুঁকিতে আছি, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। কক্সবাজারে তো মানুষ আসলে বিনোদনের জন্য যাবে, সে বিনোদনের জন্য কিচ্ছু নাই। একটা শুধু হোটেলে খাবে, শুটকি বাজারে গিয়ে শুটকি কিনবে, আর একটু ইনানি টিনানি কোনো গাড়িতে ঘুরে আসবে, হোটেলে আসার করার কিছু নাই। এই যে করার কিছু নাই, এই জন্য আমরা ওইভাবে, এত বড় মন্ত্রণালয় আছে, পর্যটন মন্ত্রণালয়, কোনো প্ল্যান ওয়েতে কিছু করে নাই, কিচ্ছু করে নাই। ধরেন আপনি শপিং করতে যাবেন, একটা শপিং মল নাই, একটা সিনেমা হল নাই, একটা থিয়েটার নাই। ইভেন আপনি নেপালে যান, ওদের স্ট্রাকচার খুবই জীর্ণ শীর্ণ, কিন্তু ওদের পর্যটনের পরিবেশ আছে, সব ফ্যাসিলিটিস আছে। কিন্তু একমাত্র আমাদের দেশ, এখানে প্রত্যেকটা পদে পদে এমবার্গো। আপনার এটার সাথে আপনার রাস্তার অবস্থা খুবই খারাপ। আসার কথা হচ্ছে ট্রেন লাইন চালু করেছে, এত হাজার হাজার কোটি টাকা দিয়ে ট্রেন লাইন চালু হয়েছে, কিন্তু ট্রেন সীমাবদ্ধ, কয়েকটা ট্রেন।
আমরা ভেবেছিলাম যে যদি 10টা ট্রেন দেওয়া হতো, 8টা বিভাগীয় শহর থেকে যদি একটা করে ট্রেন, মানে এক জোড়া করে, একটা আসবে একটা যাবে, তাইলে আপনি প্রতিদিন কমপক্ষে আমরা হিসাব করেছি 20,000 পর্যটক পাবেন। শুধুমাত্র ট্রেন যদি আপনি কালকে ব্যবস্থা করে দেন, তাহলে আপনি কি করলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে লাইন করলেন। শুধু হচ্ছে রেল যোগাযোগ কেন্দ্র। আপনি রাস্তার অবস্থা দেখবেন পর্যটনের ম্যাক্সিমাম জায়গায় বাজার ঘাট দিয়ে একটা চিটাগং থেকে কক্সবাজার যেতে সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে 8 ঘন্টা, 5 ঘন্টার নিচে তো নাই। এই যে এমবার্গো, আমি বলবো আপনার এয়ারপোর্টটা কতদিন যাবৎ পড়ে আছে, এয়ারপোর্টে এখন নাইট কিছু চালু হয়েছে, আমরা বলেছি 24 আওয়ার্স যদি আপনি ফ্লাইট দেন আপনি প্যাসেঞ্জার পাবেন, প্যাসেঞ্জার কিন্তু পাচ্ছে। আপনি দেখবেন বিচগুলাতে লোকাল লোকের যে পদাচরণ, আমরা বলেছি লোকালদেরকে কিভাবে মনিটরিং করা যায়, কন্ট্রোল করা যায়, তাদের জন্য বলে যে আলাদা একটা স্পেস দিয়ে দেওয়া যায়। আপনাকে থিয়েটারের জন্য অনেক শিল্পকলা একাডেমি আছে, অনেক কিছু আছে, আমরা বাংলাদেশের অনেকগুলো নাটকের দল আছে, সংস্কৃতি চর্চার একটা মেলবন্ধন কিন্তু আমাদের দেশে করা যায় ট্যুরিজমের মাধ্যমে। আপনার রাতের বেলা আপনার একটা সার্কাসের টিম দেওয়া যেতে পারে, মানুষের বিনোদনের তো শেষ নাই, একটা বোলিং ক্লাব হতে পারে, একটা শুটিং ক্লাব হতে পারে, একটা আপনার বিলিয়ার্ড ক্লাব হতে পারে, এই ধরনের আপনার অনেক স্পোর্টসের অনেক কিছু করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র কক্সবাজারে মানুষ যায় একটু এই নোংরা সমুদ্রের পানিতে আপনার এই গোসল করবে, এসে খাওয়া দাওয়া করে হোটেলে ঘুমায় থাকবে। এরপরে দেখেন এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে আশেপাশ থেকে যে শুটকির যে স্মেল আসে, আপনি কল্পনা করতে পারবেন না যেটা কত ভয়ঙ্কর। এই যে জেলেরা যেভাবে, অবশ্যই আমাদের মাছ সহায়ন দরকার, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যদি করে দেওয়া হয়, এই ট্যুরিস্ট এলাকাটুকু ছেড়ে যতটা আপনি দেখবেন বিলবোর্ড দেওয়া হয়েছে, কোনো নোংরা মশার জন্য বসা যাচ্ছে না, সিটি কর্পোরেশন কার্যত আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি না। যদিও আমাদের ব্যবসা এখানে আছে, আপনি মশার জন্য সন্ধ্যা ইউ ক্যান সিট, আপনি বিচে গেবেন মশা আর মশা। এই যে মাছ ধরে ধরে উচ্ছিষ্টগুলো আপনার বিচে ফেলে দিচ্ছে, সেখান থেকে আপনার মশা তৈরি হচ্ছে। এই যে অব্যবস্থাপনা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, কবে নিরসন হবে? আপনি পর্যটনও চাইবেন, আবার বিদেশি পর্যটকও চাইবেন, কিন্তু ফ্যাসিলিটেট কিচ্ছু করবেন না, পর্যটন যাচ্ছে, এটাই তো আমাদের কাছে অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে আপনি পর্যটনে 15% ভ্যাট দিয়ে দিয়েছেন আপনার হোটেলে থাকার, এটা অনেক বিশাল কস্ট। কক্সবাজারে প্রত্যেকটা র মেটেরিয়াল কস্ট অলমোস্ট 20% বেশি অন অ্যান এভারেজ ঢাকা থেকে। সবজির অপ্রতুলতা, অনেক প্রোডাক্টের সীমাবদ্ধতা, সেইটাকে সাপ্লাই চেনটাকে যদি স্মুথ করতে হয়, আপনাকে ওয়াশিংয়ের প্রবলেম, আপনাকে এই সমস্ত কিছু যে অ্যাড্রেস করে একটা সেন্ট্রাল, যদি একটা আপনি পাতায় যদি যান, আপনি যদি ফুকেটে যান, ছোট্ট একটা বিচ দিয়ে ফুকেটে লক্ষ লক্ষ মানুষ, সমস্ত পরিকল্পনাটাকে মানে সুদূর প্রসারী চিন্তা করে পর্যটক আকৃষ্ট করার জন্য যতটুকু করা দরকার, আমরা সেই প্রকৃতির দেয়া জিনিসটাকে মানে নিতে গিয়ে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি, সেটা হয়তো আপনি আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে তুলে দিচ্ছে। শুধু কক্সবাজার দিয়ে আমি ইমরানুল্লাহ আপনার কাছে যদি জানতে চাই, উনি ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা তুলে ধরেছেন, বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলেছেন। প্রকৃতি আমাদেরকে যে অপার সম্ভাবনার পর্যটন দিয়ে দিয়েছে পর্যটকদের অবকাশ যাপনের জন্য, সেই জায়গায় শুধু কক্সবাজার নয়, অন্যান্য ক্ষেত্রের নিরিখে যদি আপনাকে বিষয়গুলো বিশ্লেষণ করতে বলি। আমি কক্সবাজারের পাশাপাশি বাংলাদেশে যে বৈচিত্র্য আছে, একই দেশে আপনি দেখেন সি বিচ রয়েছে, একটা কোরাল আইল্যান্ড আছে, শ্রীমঙ্গলের মতো ছায়া সুনিবিড় একটা জায়গা আছে, পর্যটন স্পট আছে, আবার সাজেক বান্দরবনের মতো পাহাড়ে বেষ্টিত জায়গা আছে, মেঘ পাহাড় যেখানে লুকোচুরি খেলে সূর্য দেখা যায়। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে আপনি যদি টাঙ্গুয়ার হাওর দেখেন, সেখানে হচ্ছে একটা মানে হাওর আছে, বিশাল বড় হাওর, তার পাশে ভারতের মেঘালয়ের পাহাড় আছে, সেখানেও কিন্তু মেঘ এবং বৃষ্টির যে একটা লুকোচুরি খেলে সেটা দেখা যায়। এত পরিমাণ বৈচিত্র্য, কিন্তু সেই অনুযায়ী বাংলাদেশে ভাইয়া তো অনেকটা বলে দিয়েছেন, কভার করে দিয়েছেন যে আমরা আসলে কোথাও দাঁড়িয়ে নেই। এবং উনি একটা দেশের উদাহরণ টেনেছেন। আমি একটা দেশের নির্দিষ্ট উদাহরণ টানতে চাই না, আমি চাই যে আমরা যখনই বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কোনো কিছু করতে যাই, যখন লাক্সারিয়াস কিছু করি কিংবা একটা ভালো কিছু করি, তখন হচ্ছে বাংলাদেশের পর্যটনের প্রাইস বেড়ে যাচ্ছে, এটা সেটা কিন্তু অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে বলা হয়। কিন্তু অন্যান্য দেশের কম্পেয়ার যদি এটা করা হয়, তাহলে অন্যান্য দেশ যেরকম সুবিধা পাচ্ছে পর্যটনের খাতে, এইটা কিন্তু আসলে কখনোই মেনশন করা হয় না। অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই দেশের যে গভর্নমেন্টাল সেট আপ, এই সেট আপ কিন্তু আমাদের দেশের সেট আপ থেকে অনেক বেশি এগিয়ে ট্যুরিজমের ক্ষেত্রে আমি বলছি আর কি। আমরা এখনও ট্যুরিজমে লাস্ট যদি আমরা 15 থেকে 20 বছর ধরি আর কি, এই সময়ের মধ্যে দুইটা ভাগ করে ফেলি, যে লাস্ট 10 বছরে ট্যুরিজমটা অনেক বেশি ফ্লারিশ করেছে, ডোমেস্টিক ট্যুরিজম বেড়েছে, তারপর হচ্ছে সর্বস্তরের মানুষ ঘোরাঘুরি করছে। একটা সময় কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ বা নির্দিষ্ট কিছু আয়ের মানুষ ঘুরতো,
খুবই অল্প, অথবা স্টুডেন্ট আমরা যখন ছিলাম ভার্সিটিতে আমরা খুব অল্প খরচে ঘুরতে যেতাম, এটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে ছিল। এখন কিন্তু সর্বস্তরের মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি দেখেন জিডিপিতে মাত্র 3.2 আমরা এখন দিচ্ছি, কিন্তু উইদাউট ডুইং এনিথিং বাই গভর্নমেন্ট অর যারা হচ্ছে নীতি নির্ধারক, ওনারা কিন্তু ট্যুরিজমকে বেস করে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি এক রাস্তাঘাট ছাড়া। ভাইও কিন্তু রাস্তার কথা একটু আগে বলছিলেন, রাস্তাঘাট কিন্তু আলটিমেটলি ট্যুরিজমকে ফোকাস করে করা হচ্ছে না, এটা জনগণকে ফোকাস করে করা হচ্ছে। এটা কি আবার ট্যুরিজমে যখন আমরা কোনো আয় দেখাতে যাই যে ট্যুরিজমের জন্য গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ কী করছেন, তখন কিন্তু আমরা রাস্তাঘাটকে দেখিয়ে দিচ্ছি। আলটিমেটলি যে একটু আলোচনা হচ্ছিল যে ট্যুরিজমে একটা কক্সবাজার নিয়ে বলা হচ্ছিল, কক্সবাজারে মানুষ ঘুরতে যাচ্ছে, বিনোদনের কিন্তু খুব বেশি কিছু নেই। তো এই সেম ইস্যু কিন্তু প্রত্যেকটা স্পটে, মানে সড়ক অবকাঠামোর কথা যদি বলতে চাই, সেটা স্থানীয় জনগণের চাহিদা নিরিখে বা নাগরিক সুযোগ সুবিধা নিরিখে তোলা হচ্ছে। আলাদাভাবে যদি পর্যটনকে কেন্দ্র করে সেটা ডেভেলপ করার কথা বলছে, সে জায়গায় হয়তো একটা সংকট রয়ে গেছে। আসলে আমরা সেভাবে এখনো দেখতে পাচ্ছি না। হয়তো ছোট ছোট কিছু, যেমন টুরিস্ট পুলিশ এসেছে, এমন খুবই ছোট উদাহরণ দেওয়া যাবে আর কি। কিন্তু আপনি প্রত্যেকটা স্পট নিয়ে চিন্তা করেন, সেটা টাঙ্গুয়ার হাওর হোক, শ্রীমঙ্গল হোক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবন, সব জায়গায় দেখেন আপনি আলটিমেটলি ট্যুরিজমকে ফোকাস করে তেমন খুব বেশি উদ্যোগ আসলে নেই। তো আমরা ওভারঅল যদি চিন্তা করি যে অন্যান্য দেশের সাথে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, তো অন্যান্য দেশ যেরকম ট্যুরিজমকে বেস করে অনেকটা এগিয়ে গেছে, অনেক দেশ, আমরা থাইল্যান্ড যদি চিন্তা করি, তারা 30 থেকে 40% হচ্ছে ট্যুরিজম নির্ভর হচ্ছে দেশ, জিডিপির ম্যাক্সিমামটা ওরা কাভার করে। আমাদের বাংলাদেশে এত অপার সম্ভাবনা থাকার পরেও রাঙামাটির মধ্যে একটা জায়গা আছে, এখনও একদমই আনএক্সপ্লোর্ড বলতে পারেন আপনি, তারপরে মাত্র 3.2% জিডিপি আমরা ট্যুরিজম থেকে হচ্ছে জিডিপিতে আমরা অবদান রাখতে পারছি। কিন্তু সেটাকে একটু যদি নজর দেওয়া যেত ভালো মতো, লাস্ট 10 বছরে আমি যেটা বলছিলাম যে 20 বছর যদি আমি সেগমেন্টে ভাগ করে দিই, লাস্ট 10 বছরে যদি যে পরিমাণ মানুষ ঘুরছে এখন দেশের মধ্যে, দেশের মনে দেশে ঘুরছে, দেশের মনে দেশের বাইরে যাচ্ছে, সব মিলে যেরকম ঘোরাঘুরি করছে, তাহলে এটাকে এতদিনে হয়তো 7 থেকে 8% জিডিপিতে অনায়াসে আনা যেত। নিশ্চয়ই। ইমরান হাসান, আপনার কাছে যে বিষয়টা আসলে শুরুতে আপনি বেশ কিছু সংকটের কথা তুলে ধরেছেন, আমি যদি অন্যান্য দেশের সাথে তুলনামূলক পর্যালোচনায় যাব না, আমাদের দেশে আমাদের যে সম্পদগুলো আছে সেগুলোকে যদি আমি বিকাশের কথা চিন্তা করি, সেগুলোকে যদি আমি পর্যটক বান্ধবের কথা চিন্তা করি, সেগুলোকে যদি আমি শুধু দেশের বাইরে নয়, ইভেন আমাদের দেশে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো আনএক্সপ্লোর জায়গা, সেটা আমাদের অনেক দেশের মানুষও হয়তো জানে না। এমন বান্দরবান পার্বত্য এলাকার এমন কিছু দুর্গম বেশ কিছু সৌন্দর্য ছড়িয়ে আছে যেগুলোতে আমরা দেশের মানুষ থেকে অনেক কিছু জানি না, সেগুলো আমাদের মধ্যে বিকাশ করার জন্য, অভ্যন্তরীণ পর্যটনটাকে বিকাশ করার জন্য আপনার অভিজ্ঞতা নিরিখে যদি বলতে চাই, সেটা আরো কিভাবে বিকাশের জন্য কি করা উচিত বলে মনে করেন? প্রথমেই আমরা মনে করি যে পর্যটন কেন্দ্রিক যে মন্ত্রণালয় আছে, এটাকে একটা বিশেষায়িত মন্ত্রণালয় করে সত্যি সত্যি যারা পর্যটন রিলেটেড, তথাকথিত এই ধরনের আমলা না, এবং আমাদের যে শাসনতন্ত্রে যারা থাকবে, যখনই যে থাকুক, সেইখানে স্পেশাল কাউকে, যেখানে স্পেশালিস্ট, এবং তার ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে। কেউ এমবার্গো দিবে না, ফাইল একটার পর একটা ঘুরে আসবে না। তাইলে হয়তো আমরা একটা প্ল্যান করলে, আমরা আগামী 10 বছর যদি ওইভাবে প্ল্যান করতে পারি, জিডিপি 10 থেকে 15% চলে যাবে পর্যটন। আপনি দেখেন ঢাকার আশেপাশে গাজীপুর, শ্রীপুর, এই যে আশেপাশেগুলোতে পুবাইল থেকে শুরু করে কালিয়াকৈর, সাভার, আমার মনে হয় 2000 রিসোর্ট আছে, কিন্তু প্রপারলি এটাকে শুধুমাত্র দেখা যাচ্ছে বন্ধের সময় খুব ক্রাউডেড হয়, ওইটা দিয়ে একটা রিসোর্ট মালিক বাঁচতে পারবে না। সেখানে রিবেট দিতে হবে, সেখানে সরকারকে কম সুদে, অল্প সুদে ঋণ দিতে হবে, দীর্ঘমেয়াদী সুদে। ঋণগুলো শুধু দেখা যাচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেন্দ্রিক ঋণ নিয়ে, তারা তো অবস্থা ভয়াবহ খারাপ, কিন্তু আপনি দেখবেন যে আমাদের মতো যারা ব্যবসায়ী আছে, ব্যাংক কোনোভাবেই ঋণ দিতে উৎসাহী না। তো দেখা যাচ্ছে বিদেশ থেকেও কিন্তু ইনভেস্টমেন্ট ওইভাবে আসে না, বিকজ এই এমবার্গোর কারণে। এই যে পর্যটন কেন্দ্রিক যে ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্ট একটা প্ল্যান করে যদি 4-5% যদি সরকার একটা ঋণের ব্যবস্থা করে, এবং দীর্ঘমেয়াদী, সরকার দেখবেন যে 8 বছরের উপরে কোনো ঋণ প্রদান করে না। এটা যদি দীর্ঘমেয়াদী 15 বছর, 16 বছর বা বন্ড ইস্যু করে যদি মার্কেট থেকে টাকা নেওয়া যায়, আপনি সারা বাংলাদেশকে সাজাতে সর্বোচ্চ সময় লাগবে 10 বছর। সরকার যদি ওই ব্যবসায়ীদেরকে, যেমন এটা সিজন কেন্দ্রিক ব্যবসা, অথচ সরকার থেকে যারা বিভিন্ন দপ্তরে আছে, ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, অন্যান্য বলেন, সারা বছর একটা খরচ চলতে থাকে ভ্যাট আদায়ের নামে। আর ভ্যাটটা এমনভাবে হার করে ফেলেছে, সেইখানে একটা গ্যাপ থেকে যায়, আপনার ট্যাক্সেশনের গ্যাপটা অনেক। সেইগুলো নিয়ে যদি ব্যবসায়ীদের সাথে সত্যি সত্যি যারা ভালো উদ্যোক্তা, এবং উদ্যোক্তাদের জন্যই কিন্তু এই যাই হয়েছে 2-3%, 3% সামথিং জিডিপিতে আসছে, এটা কিন্তু বেসরকারি উদ্যোক্তাদের জন্য। সরকারি যতগুলো আপনি দেখবেন যে পর্যটনের যত হোটেল মোটেল যাই করেছে, সব ফ্লপ। ওগুলোও কিন্তু থার্ড পার্টিকে দিয়ে দিলে অনেক ভালো কিছু দিয়েছে শুনেছি। এই যে পর্যটনের যেই জায়গাগুলো পড়ে আছে, সেটাও যদি সত্যিকারের ম্যানেজমেন্ট করা যায়, সেখানেও দেখবেন একটা বড় গ্রুপ
থাবা লাগায় বসে আছে নেওয়ার জন্য, সেখানে যদি সত্যি সত্যি ভালো ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া যায় এবং প্ল্যান করে কাজ করা যায়। আপনার 4টা জায়গা বলি, কক্সবাজার, কুয়াকাটা, খাগড়াছড়ি, ইভেন পার্বত্য অঞ্চল, এই 4-5টা জায়গা, রাঙ্গামাটি, যদি সত্যি সত্যি ইভেন সিলেটের মৌলভীবাজার সহ একটু সত্যি সত্যি প্রমোট করা যায়, আপনি যত ব্যয় করবেন অর্থনীতি সেটা অবদান রাখবে। সেইখানে ট্যাক্স ভ্যাট এমনভাবে বসাবেন সে পকেট কাটার ভয়ে তো অন্য দেশে চলে যাবে। আমার মূল কথাটা হচ্ছে যে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার, আপনাকে সমস্ত কিছু একসাথে এনশিওর করতে হবে। এই যে আপনি ট্রেন লাইন করেছেন, আমার দাবি হচ্ছে উইদিনে 3 মান্থসের মধ্যে, এই অফ সিজন আসতেছে, 1 মাস পরেই রোজা, এই রোজার আসলে দেখবেন যে আমাদের টোটাল 1 মাস বসে বসে ব্যবসা করতে হবে। এরপরে ঈদে 7-8 দিন ব্যবসা হবে, যতদিন বন্ধ থাকবে এরপরে আবার সেই আগের মতো 6 মাস আমাদেরকে টোটাল এস্টাবলিশমেন্ট আনতে হবে। তো এই 6 মাস যাতে আমরা বিভিন্নভাবে প্যাকেজ দিয়ে, এই ট্রেন লাইনটা চালু হলো, বাসগুলোতে সাবসিডি দেওয়া, ঠিক আছে, পর্যটন রিলেটেড যা বাস আছে সেখানে আমরা কি করে ট্যাক্স ফ্রি বেশি করে বাস নিয়ে আসা যায়, বড় বড় বাস, যাতে আমরা জেলা শহর থেকে বাসগুলো ডাইরেক্ট চলে আসতে উন্নত মানের বিলাসবহুল যে বাসগুলো, এই টোটাল পরিকল্পনা করতে হবে সত্যি সত্যি পর্যটন খাতের লোক দিয়ে। আবারও যেটা রিপিট করছি, যদি করা হয় তাহলে আপনি দেখবেন যে 3% তো আগামী 10 বছরে দেখবেন যে এটা 10 থেকে 12-15% চলে গেছে। সেই রকম ইচ্ছা থাকতে হবে আমাদের শাসকদেরকে। ইচ্ছার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যুক্ত করতে হবে তাদেরকে, যারা সেটার সাথে প্রকৃত স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সে জায়গায় নিতে হবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে এখানে আরো বিস্তারিত আলাপে যাব। ইমরানুল আলম, আপনার কাছে বলি যে আসলে প্রচারের প্রসার, আমরা যেটা জানি আমাদের দেশের পর্যটন খাতে যতটাই প্রচার করব ততটাই প্রচার হবে, যেটা আমরা বলে থাকি সচরাচর। সেক্ষেত্রে ব্র্যান্ডিং এর দিক থেকে উনি যেটা বলেন, পর্যটন মেলা করা হচ্ছে, অনেক বিষয় আছে, আমরা প্রত্যেক বছর থেকে পর্যটন মেলা হয়, আমাদের দেশে যে পর্যটন খাতগুলো আছে সেগুলোকে আমরা ব্র্যান্ডিং এর জায়গা থেকে কতটুকু এগিয়ে নিতে পারছি বলে মনে হয়? আমরা আসলে আমাদের যে ছোট গণ্ডি, সেই গণ্ডির মধ্যে সর্বোচ্চ প্রচারের চেষ্টা করছি, কিন্তু একটা দেশের যে কোনো স্পট বা একটা দেশকে প্রমোট করতে গেলে কিন্তু দেশের যারা নীতি নির্ধারক ওনাদের আসলে সেখানে এগিয়ে আসতে হবে। আমি যদি আপনাকে উদাহরণ দিই, 2011 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ ছিল। এটা কিন্তু একটা বৈশ্বিক একটা আয়োজন, যে আয়োজনে মোটামুটি পৃথিবীর বেশিরভাগ দেশ হচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশ, যেটা তাদের একটা ক্রিকেট খেলুড়ে, বা এছাড়াও অনেক দেশ কিন্তু এখন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি। তো সেই যে একটা আমাদের টুর্নামেন্ট হলো আমাদের এই বাংলাদেশে, বা তারপরে হচ্ছে একটা T20 ওয়ার্ল্ড কাপ হলো, তারপর অনূর্ধ্ব-19 টুর্নামেন্টগুলো হলো, বৈশ্বিক যেগুলো বলছি, কয়েকদিন আগে নারী দলের একটা টুর্নামেন্ট হলো, আমি ক্রিকেট নিয়ে বলছি যেহেতু অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনোটাতেই কিন্তু আপনি বাংলাদেশের যে প্রমোট বা বাংলাদেশের যে ট্যুরিজম স্পটকে প্রমোট আপনি কোথাও দেখেছেন? আমার কিন্তু চোখে পড়েনি, সেটা খুবই ক্ষুদ্র। এবং আপনি এর সাথে কম্পেয়ার করে দেখেন যে শ্রীলঙ্কায় যখন টুর্নামেন্ট হচ্ছিল, বা ক্রিকেট বা ফুটবল কিংবা অলিম্পিকের যখন যে দেশগুলোতে আয়োজন হয়, তারা দেখবেন তাদের দেশটাকে এত পরিমাণ প্রমোট করে ফেলে, ওই একটা আয়োজনকে বেস করে পুরো ট্যুরিজমটাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। প্রসারের যে কাজটা তারা ওই এক আয়োজনের মধ্যে দিয়ে সেরে ফেলে। আমরা এত সুন্দর সুন্দর আয়োজনের সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা আসলে আমাদের দেশের যে এতগুলো সুন্দর স্পট আছে, শ্রীলঙ্কা যে অর্থনৈতিক প্রতিঘাতের মুখ দিয়ে গেছে, তারা কিন্তু পর্যটনটাকে উন্মুক্ত করে দিয়ে তারা কিন্তু আবার মানে ঘুরে দাঁড়িয়েছে, এবং আমাদের দেশ থেকে যে ঋণ নিয়েছে তাও কিন্তু পরিশোধ করে দিয়েছে সবকিছু মিলে। এবং এই শ্রীলঙ্কার কথা এই জন্য বলছি যে শ্রীলঙ্কাতে এখন বাংলাদেশ কিন্তু প্রচুর মানুষ শ্রীলঙ্কা যাচ্ছে, কারণ শ্রীলঙ্কা তাদের দেশে আসার যে সিস্টেমটা এত ইজি করে দিয়েছে পর্যটকের জন্য, যে পর্যটক আসুক আগে। আমাদের দেখেন, আমি মাঝখানে একটা প্রোগ্রাম করেছিলাম ফরেনারদের নিয়ে, তো ওনাদের কথা ছিল যে বাংলাদেশে আমরা যেতে পারি না, বাংলাদেশের ভিসা জটিলতা এত বেশি। মানে আমাদের দেশ কিন্তু আসলে আমাদের এত বেশি প্রমোটেড না যে এটা আমেরিকা হয়ে গিয়েছে। যখন ভিসার জটিলতা দেখবেন আপনি, মনে হবে যে এটা আসলে এত বেশি জটিল। বাংলাদেশে কোনো টুরিস্ট আসতে গেলে তাকে এত ঘাত প্রতিঘাত হচ্ছে পার করে আসতে হয়, তখন বাংলাদেশকে মানুষ আসলে টেকনিক্যালি হয়তো অ্যাভয়েড করে বা অ্যাভয়েড করতে বাধ্য হয় আর কি। অথচ যদি ভিসা জটিলতা আর কি ইজি করা যায়, এয়ারপোর্টে যেমন শুধু টুরিস্টদের জন্য যদি আলাদা, যেমন আমরা নেপালে বা থাইল্যান্ডে গেলে দেখি টুরিস্ট কারা, তাদের জন্য কিন্তু টোটাল সেটআপটাই আলাদা, এবং এত পরিমাণে ওয়েলকামিং থাকে ওই জায়গাটা। আমাদের কিন্তু ওই জায়গাটাতে অনেক গ্যাপ। তো আলটিমেটলি প্রমোটের কাজটা শুধু যে আমি একটা ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও দেবো এটা না, টোটাল যে সিস্টেমটা এটা কিন্তু একটা প্রমোশনের একটা অংশ। যে বাংলাদেশে আমি এয়ারপোর্টে যাচ্ছি, তারা আসলে কীরকম ওয়েলকাম করছে, আমি কক্সবাজার ঘুরতে যাচ্ছি, ওখানকার আসলে সেটআপটা কীরকম, এগুলোও কিন্তু একটা প্রমোট। হ্যাঁ, মাউথ টু মাউথ, যেটা ফরেনাররা গিয়ে হতো তাদের সে প্রমোট করে। আমি বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম, বাংলাদেশে এমন ভালো বললে কিন্তু আর 20টা ফরেনার আসবে, খারাপ বললে আরও 200টা ফরেনার যে 2 বছরের প্ল্যান করেছে তারা কিন্তু আসবে না। আলটিমেটলি দুই দিকের যে ভাইস ভার্সা, দুইটাতে আমাদের একটু আমরা পিছিয়ে আছি আর কি, টোটাল ওভারঅল প্রমোশনের দিকটাতে।
নিশ্চয়ই আরেকটা যে ইমরান হাসান, আপনি আপনার কথা একটা তুলে ধরেছেন যে লোকাল ফুড যেগুলো, এটা নিশ্চয়ই একটা প্রত্যেকটা পর্যটন এলাকা কিন্তু একটা বৈচিত্র্যময় জায়গা আছে। লোকাল ফুডের কথা বলছেন, সেই জায়গায় কিন্তু সেটা কক্সবাজার বলেন, পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের নিজেদের খাদ্যাভ্যাসের যে উপকরণগুলো আছে সেটার কথা বলে, সিলেটের যে আলাদা একটা বৈচিত্র্য আছে সেটার কথা বলে, প্রত্যেকটা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক বা পর্যটন এলাকা ভিত্তিক একটা সিগনেচার আইটেম তাদের আছে, সেটাকে তুলে ধরার জন্য আসলে যে ব্র্যান্ডিং এর কথাই বললাম দিন শেষে যদি বলি, সেটা আসলে কতটুকু আমরা এই জায়গায় সুযোগ আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্সের কথা যদি বলি, আপনি যেটা বলেছেন এর আগেও, সেটা কিন্তু আপনাদেরই দাবির মুখে কিন্তু সেটা প্রত্যাহার করা হয়েছে। সেই সুযোগটা আসলে মানে এটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে যারা আপনার স্টেক হোল্ডার আছেন তাদের সংযুক্ত কতটা থাকে, আপনার আন্দোলনের প্রেক্ষিতে বা কেন সেটা কমানো হয়, এই জায়গায় আরো একটু সহজীকরণ কিভাবে করা যায়, এই দুটা বিষয় একটু আপনার পর্যবেক্ষণ থেকে বিস্তারিত আলোচনা করুন। কক্সবাজারে কয়েকটা মেলা দেখেছি আমি, সেখানে কিছু ফুচকা টুচকা ছাড়া আর ফাস্টফুড ছাড়া কোনো ফুডের একটা মাইক টাইক লাগিয়ে একটা মেলা করার মতো দায়সারা গোছের পর্যটন মেলা। আমাদের যেমন কক্সবাজারে শুধু সিজন আসলেই দেখবেন যে একটা বাণিজ্য মেলার নামে আমরা কিছু স্টল করি, স্টলে আমরা কাপড় চোপড় আচার টাচার বিক্রি করি। দিস ইজ আসলে নট বাংলাদেশ। আপনাদের যে বাণিজ্য মেলা এখন ইন্টারন্যাশনাল ফেয়ার যেটা হচ্ছে আমাদের যে নতুন জায়গা, সেখানেও কিন্তু একই অবস্থা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কয়টা আসছে আপনারা ভালো জানেন। আমরা ইন্টারন্যাশনাল বাদে দিলাম। যদি আমি কক্সবাজারকে বললাম একটা প্রথম কাউকে একটা মডেল করতে হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য জায়গাতে, যেহেতু কক্সবাজারে সবসময় টুরিস্ট কম বেশি থাকে, কক্সবাজারে ইমিডিয়েট যদি একটা জায়গা নিয়ে বড় জায়গাকে পার্মানেন্ট একটা মেলার আয়োজন করা, যেই মেলাতে কোনো না কোনো অফার চলতে থাকবে। কখনো ট্রেডিশনাল ফুডের মেলা হবে, একটা হাফ, কখনো ট্রেডিশনাল ফুড, কখনো পিঠা উৎসব, কখনো পোশাকের মেলা, কখনো এই মেলা ওই মেলা, সারা বছর মেলার যদি একটা ট্রেন্ড থাকে, তাহলে কিন্তু এইখানে আমাদের এখানে একটা বিশাল বেচা কিনা হবে। আমাদের টুরিস্টরা যায় খরচ করতে হবে, টাকা ভরা টুরিস্টরা যায় আমাদের কক্সেস বাজারে, কেনার কিছু নাই, আসার সময় কিছু আচারের নামে কিছু পচা আচার এবং কিছু শুটকি নিয়ে ঢাকায় ফিরে। এই শুটকিগুলো প্রপারলি প্যাকেজিং হয় না, সেটারও বিশাল ডিমান্ড আছে আমাদের মৎস্যজীবী, সেটাও যদি আমরা প্রপারলি প্রমোট করতে পারি। কিন্তু এইটার একটা বিষয়, যদি আমরা চাই যে যদি সত্যি সত্যি রেস্তোরাঁ মালিক সমিতিকে এখানে ইনভলভ করা হয়, তাহলে আমরা সারা বছর বিভিন্ন উৎসবে, ধরেন 6টা উৎসব মিনিমাম হবে, আমাদের ঋতু হচ্ছে 6টা ঋতু, 6 ঋতুতে 6টা উৎসব আমরা করতে চাই। সেই উৎসবে সরকারের বড় জায়গা থেকে সাপোর্ট লাগবে, স্পন্সর দরকার। ধরেন এখন আমার যেখানে স্পন্সর দরকার নাই, অনুরোধে ওই জায়গায় স্পন্সর দিচ্ছে বড় কোম্পানিগুলো, অথচ যে জায়গায় স্পন্সর দরকার সেখানে আমরা প্রপার চ্যানেলের কারণে স্পন্সর পাচ্ছি না। যে সরকারের শাসক দলের যদি কেউ উদ্যোগ নেয়, তাহলে কিন্তু বড় বড় কোম্পানিগুলো যদি আগে আসে, তাহলে একটা স্পন্সর এখানে হয় এবং আমরা একটা বিশাল ফুড ফেস্টিভ্যাল করতে পারি, সাথে পোশাকের ফেস্টিভ্যাল করতে পারি, অনেক কিছু করতে পারি। অনেক ওয়ে আছে এখানে, দেশি বিদেশি কাউকে আমরা দাওয়াত দিতে পারি, সেখানে একটা পার্মানেন্ট একটা জায়গা। আরেকটা ধরেন আমরা অপেরা করতে পারি, সেখানে যে বললাম যে কক্সবাজার 2-3টা অডিটোরিয়াম করে আমরা নাটকের একটা ভালো জায়গা করতে পারি। আমাদের যে ভাটিয়ালি গান, আমাদের যে ওন কালচার, যেটা আমাদের এক এক দেশে এক এক জায়গায়, যেমন কিশোরগঞ্জে একরকম আমাদের ভাটিয়ালি, আমাদের সঙ্গীত, আমাদের সুনামগঞ্জে একরকম, এই সমস্ত ধরেন আমাদের কালচারকে তুলে নিয়ে এসে এখানে আমরা প্রমোট করতে পারি, জাতিসত্তার যে সংস্কৃতি আছে সেটা যদি আমরা তুলে ধরতে পারি। তারপর ধরেন আমরা এই আরেকটা জিনিস বলবো যে সিনেমা হল নাই, একটা সিনেমা খুবই জরুরি, বলে আসছি বহুদিন থেকে, সন্ধ্যার পরে যাওয়ার আসলে কোনো জায়গা নেই। সেই সিনেমা যদি করে দেওয়া হয়, সেখানে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালো সিনেমা দেখা যায়। আপনি ধরেন ওয়ার্ল্ড ডিজনির মতো বা ইউনিভার্সাল স্টুডিও যারা আছে, তাদের মতো যদি কেউ কোনো ইনভেস্টর নিয়ে আসে যে ঠিক আছে তোমাকে আমি 15 বছর ট্যাক্স ফ্রি দিলাম, এই নাও তোমাকে আমি জায়গা দিলাম, লেটস স্টার্টেড, সরকার তো এখান থেকে পাবে, ভ্যাটটা তো পাবে, বিশাল ভ্যাট পাবে, কর্মসংস্থান হবে হাজার হাজার লোকের। এইটা খুবই জরুরি দরকার, কারণ আমরা তো চলে যাচ্ছি বাইরে। আর আপনি যেটা বলেন ভ্যাট ট্যাক্সের ব্যাপার, দেখুন আমরা সিস্টেমের বিরুদ্ধে সবসময় বলে আসছি, আপনি প্রতিদিন যেটা খাবেন সেখানে ভ্যাট প্রতিদিনই দিবেন, আপনার আয় তো বাড়ে নাই, ঠিক আছে ভ্যাট দিবেন, সেই ভ্যাটের হারটা এমন হওয়া উচিত যাতে সবাই দিতে উদ্বুদ্ধ বোধ করে। আর একটা ট্যাক্সেশন, আপনি যদি ভ্যাট, আমরা একই কথা বারবার বলছি, আমি জানি না কবে এনবিআরের ঘুম ভাঙবে, আমাদের সাথে বসবে, ইভেন স্ট্রিট ফুডও সবাইকে ভ্যাটের আওতায় আনতে হবে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে এবং একটা সমতা হবে এবং সরকারের রাজস্ব 10 গুণ বাড়বে। আর ভ্যাটটা পুরোপুরি আমাদের মালিকরা দিতে চায় না, কারণ ভ্যাটের সাথে ট্যাক্সেশনের একটা বিশাল ইস্যুজ আছে। আমি যদি পুরো ভ্যাটও দেই, এই ট্যাক্সের হার অনেক বেড়ে যাবে, এই ট্যাক্স আমার পকেট থেকে দিতে হবে, আমি আয় থেকে দিতে পারবো না, কারণ যে প্রক্রিয়ায় ট্যাক্স নির্ধারণ করা হয় এটা অনেক জটিল এবং অ্যাবসার্ড।
5 স্টার হোটেলে যে স্ট্যান্ডার্ডে ভ্যাট নির্ধারণ করা হয় আমাদেরও একই নির্ধারণ করা, যেমন বিটিভিতে কথা বলছে এখন, বিটিভির এক্সপেন্ডিচার আর নর্মাল একটা চ্যানেলের এক্সপেন্ডিচার এক না। আমাকে যদি বিটিভির মতো করে বিচার করা হয় তাহলে তো আমি এই ব্যবসা চালাতে পারবো না। তো যাই হোক, আমরা যে কথাটা, আমার কথা হচ্ছে যদি সত্যি সত্যি দেশকে এগিয়ে নিতে চান, যে জুলাই বিপ্লবে যেই আমরা যে চাওয়া ছিল, যে বৈষম্য আনতে চান, তাহলে যদি সত্যি সত্যি দেশকে এগিয়ে নিতে চান, নতুন বাংলাদেশ গড়তে চান, তাহলে আপনাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং তাদের কথা শুনতে হবে। এবং যেই আমলাতন্ত্রের যেই ব্রিটিশ স্ট্রাকচার, এই স্ট্রাকচার ভাঙার জন্য সামওয়ান উই নিড। এই স্ট্রাকচার ভাঙতে হলে ওই বুকের পাটালো লোক লাগবে, এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ তার পেছনে থাকবে। যে এই স্ট্রাকচার কিন্তু আগেরই রয়ে গেছে, এই ফ্যাসিস্টের দোসররা কিন্তু আছে, দ্যাটসই কিন্তু এই গভর্নমেন্ট হোঁচট খাচ্ছে আজকে পলিটিক্যাল দলের সাথে। এই যে পলিটিক্যাল স্টেবিলিটি নাই, সেটা আমাদের ব্যবসার প্রধান কারণ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। যে কোনো ব্যবসায় আপনি, আমাদের টোটাল অর্থনীতির অবস্থা খুবই খারাপ, এটা কেউ বলছে না অথবা তারা শুনছে না, কিন্তু যারা দায়িত্বে আছে তারা কিন্তু রেসপন্সিবল, তাদেরকে দায়িত্ব নিতেই হবে যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেল, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ আপনার এই চাকরি হারা হয়ে গেছে। এইটার একটা জরুরি ইম্প্যাক্ট, জরুরি একটা ডিসিশন দরকার। আপনাকে কানে পানি গেছে, পানি দিয়ে হলেও পানি বের করতে হবে। মালিক চোর, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করতে দেয়া যাবে না। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলি, তারাও কিন্তু সারা জীবন দায়িত্বে থাকবেন না। তারা যদি আজকে অন্যায় কোনো ডিসিশন নেয়, তাদের কিন্তু এটা ভুগতে হবে। আমি বললাম, আমরা চাই না আর এই ভেদাভেদ, আমরা চাই না এই বিভেদ। আমরা চাই আসেন সত্যি সত্যি রাষ্ট্রকে যদি সবাই ভালোবাসে, আমাদের দেশকে, আমরা একসাথে কাজ করি এবং কোথায় কোথায় লুফল আছে, কোথায় কোথায় প্রবলেম আছে আমরা সলভ করি ইমিডিয়েটলি। আর যে রাষ্ট্র যে কাঠামোতে চলে, এই কাঠামো ভেঙে একটা সিস্টেমে কাঠামো হতে হবে, যে কাঠামোতে একটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়, একটা নাগরিক যেন তার সার্ভিসটা পায়, একটা নাগরিক যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। নাগরিকের যে ফ্যাসিলিটিস সেটা যেন সরকার এনশিওর করে। পদে পদে ডিজিটাল করা হয়েছে, কিছুই ডিজিটাল হয় না আদতে, হয়েছে ডিজিটালও করতেছেন, ম্যানুয়ালও করতেছেন, ফাঁক রয়েই গেছে। এই ফাঁকগুলো আমরা বলে দিতে পারবো, যে সেক্টরের, ট্যুরিজম সেক্টরে আসি বলতে পারবো, অন্য সেক্টরে যারা আছে তারা বলতে পারবে কোথায় কোথায় প্রবলেম। লেটস সিট, বৈষা ওই প্রবলেমগুলো ইমিডিয়েট সলভ করেন, করে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যান। আমরা চাই বাংলাদেশে যারা ট্যাক্সের বাইরে আছে, ভ্যাটের বাইরে আছে, সবাইকে আওতায় নিয়ে আসা হোক। যারা গরিব মানুষ আছে তারা যেন দু মুঠা খেয়ে ভালো বাঁচতে পারে। পর্যটনের যে ধারণার কথা বলছেন, সেটা আসলে মানে খাতা ও কলমে সেটা শিক্ষালয় থেকে গড়ে আসা উচিত বলে মনে করছেন। এক কথাই বলতে পারি, ইমরানুল আলম, আপনার কাছে যে বিষয়টি এবার জানতে চাই, সেটি হচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। একটু আগে ইমরান হাসান তার কথায় যে বিষয়টি বললো, সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যে এখনো যে বৈষম্যটা রয়ে গেছে, সেই জায়গায় পর্যটন খাতকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সম্ভাবনা, অপার সম্ভাবনা আমাদের দেশে আছে। আপনি নিজেও এই সেক্টর নিয়ে কাজ করছেন, সে সাথে কেন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। এই জায়গায় বৈষম্যটা দূরীকরণে আসলে করণীয়টা কি? বাংলাদেশে এখন যতগুলো পেশা আছে তার মধ্যে কিন্তু প্রায় 2% লোক, 100 জনের মধ্যে 2 জন মানুষ হচ্ছে ট্যুরিজম, পর্যটন খাত ভিত্তিক, এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে, প্রত্যক্ষ। এটার সাথে আসলে উদ্যোগ জড়িত, উদ্যোক্তা যারা, আমিও নিজে একজন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাই বলতে পারেন। তো আমরা যারা উদ্যোক্তা হয়েছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো না কোনোভাবে ব্যাংক থেকে কোনো ঋণ আসলে নিতে পারিনি সেভাবে, বা অন্যান্য খাত থেকে ঋণ নিতে পারিনি। কারণ হচ্ছে ঋণের যে সেটআপটা, এটা অনেক কঠিন আমাদের জন্য, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কখনোই আসলে সেভাবে মূল্যায়ন করা হয় না, বা তাদেরকে ওই বিলিফটা হয়তো বা আমি জানি না কেন করা হয় না। তো আমরা কিন্তু এই যে 3% নিয়ে আমরা একটু কথা বলছিলাম, আমরা যে 3% এখন জিডিপিতে আমরা ইফেক্ট দিচ্ছি আর কি, বা তো এটা কিন্তু টোটালি আসলে আমাদের এই উদ্যোক্তাদের অবদান বলতে পারেন। আমাদের মতো যারা ভাইয়েরা আছেন অনেকেই আমাদের এই প্রাইভেট সেক্টরের উদ্যোগ থেকে, এবং ভাই কিন্তু বলে দিয়েছেন যে গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে, যেমন আমরা পর্যটন কর্পোরেশনের বেশ কিছু মডেল দেখতে পারি, এগুলোতে আপনি দেখেন যে প্রতি বছর হয়তো লসের খাতায় আছে, আমরা কিন্তু সেটাকে কাভার আপ করে উল্টা 3% নিয়ে যাচ্ছি। তো এই জায়গায় যে উদ্যোক্তা কিন্তু তৈরি হওয়ার জন্য বসে আছে, প্রচুর মানুষজন প্রস্তুত এখন ট্যুরিজম নিয়ে কাজ করবে, কিন্তু আলটিমেটলি কদিন পর পর হচ্ছে যে দেশের যে কোনো একটা সমস্যায় সবার আগে এফেক্টেড হচ্ছে ট্যুরিজম, এবং সবচেয়ে পরে রিকভার করে হচ্ছে ট্যুরিজম। আপনি করোনা দেখেন, বা কোনো ঘূর্ণিঝড় দেখেন, বা দেশের কোনো পলিটিক্যাল সিচুয়েশন দেখেন, সবার আগে পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বন্যা হলো হচ্ছে ফেনীতে, সেন্ট মার্টিন সহ টাঙ্গুয়া হাউস সব জায়গায় মানে
একটা প্রভাব পর্যটন পড়ে, বন্ধ। নগরপুল তো আসলে দেবালয় এড়ায় না, মানে প্রত্যেকটা প্রভাব কিন্তু সব জায়গায় থাকে। হ্যাঁ, তো এটা যে মানে প্রভাবটা আমার মনে হচ্ছে ট্যুরিজম সবচেয়ে বেশি পড়ে, যেহেতু এটা বিনোদন সেক্টর। স্বাভাবিকভাবে মানুষ যখন নিজে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকবে, তারপরে কিন্তু বিনোদনের বিষয়টা আসে। তো এইখানে প্রতিটা ক্ষেত্রে আমরা এমন কিছুদিন পর পরে একটা একটা করে হয়তো পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হচ্ছে, কিংবা প্রাকৃতিক কারণে অনেক সময় হয়ে থাকে, বা বৈশ্বিক কারণে হয়ে থাকে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ট্যুরিজম সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়, এবং ওই বললাম সবার পরে রিকভার হয়, যে কারণে উদ্যোক্তারা এখনো সাহস করতে পারছে না যে আমরা কি আসলেই ট্যুরিজম নিয়ে উদ্যোক্তা হব, নাকি গদবাধা যে জীবনে আমরা স্কুল কলেজে বা আমাদের মা বাবারা যেরকম বলেছেন যে তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে, তুমি এটা হবে সেটা হবে, অর্থাৎ এই জায়গায় উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান একটা বিশাল সুযোগ আছে। সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে চাই ইমরান হাসান, সেক্ষেত্রে আসলে কি করণীয় বলে মনে করছেন আমরা? কারণ এটা একটা বিশাল ক্ষেত্র এই জায়গায়। শুধু এখানে একটু যুক্ত করি, শুধু আমরা আরএমজি সেক্টরটাকে রপ্তানি খাতের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার একটা অন্যতম খাত দেখছি, কিন্তু আমাদের যে অপার সম্ভাবনা আছে সেটাকে মানে বৈদেশিক মুদ্রার একটা বড় খাত হিসেবে গড়ে তোলা যায়, সেই সাথে দেশের বেকারত্ব দূরীকরণের জন্য একটা বিশাল খাত হিসেবে তৈরি করা যায়। যে আমাদের দেশে যে এখন ট্যুরিজম খাত তৈরি হয়েছে, রেস্তোরাঁ খাত, অন্যান্য খাত, আমাদের ম্যান পাওয়ার নাই, স্কিল ম্যান পাওয়ার 95%ই অদক্ষ, এবং এই ম্যান পাওয়ার কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, ঢুকেছে তাদেরকে ব্যক্তি উদ্যোগে। সরকারিভাবে দেখবেন যে এই 50টা না 55টা বেসরকারি ইউনিভার্সিটি আছে, সবাই কি পড়ে বিবিএ, এমবিএ, সিএসসি, সামান্য, এবং ওইটাও এক্সপেন্সিভ। আমরা বলেছি নতুন কোন ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই, এখনই সমস্ত ইনস্ট্রাক্টর তৈরি করা, বিদেশ থেকে এক্সপার্টিসদের নিয়ে এসে কারিকুলাম ফলো করে এখনই সমস্ত ইনস্ট্রাক্টর রেডি করে ছেড়ে দেওয়া, এবং নাম কাওয়াস্তে ফি নিতে হবে স্টুডেন্টদের কাছ থেকে। ফ্রি যদি পারে সবচেয়ে ভালো। এটার এফেক্টটা কী হবে? 4 বছর 5 বছরের কোর্স করানো দরকার এখান থেকে, মানে পড়াশোনা করানো, গ্র্যাজুয়েশন করানো দরকার প্রপারলি, এবং এটার মান হইতে হবে ওয়ার্ল্ড ক্লাস। যদি করেন আপনি মধ্যপ্রাচ্যে, আপনি দেখবেন যে নেপালের লোক যা আছে আমাদের 1%ও নাই হসপিটালিটি সেক্টরে। টোটাল সেক্টরটা পুরো বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড দখল করে আছে ইন্ডিয়ানরা, ফিলিপিন, ইন্দোনেশিয়া অ্যান্ড আপনার শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল অলসো। সেখানে আমাদের অবস্থান খুবই খারাপ, নাই বললেই চলে। আমাদের অবস্থান হচ্ছে এই ছাপোষা, মানে আমরা ধরেন একদম নিম্ন স্তরের ক্লিনার, এই টাইপের জব করে। একটা ভালো মাস্টার শেফ আমাদের দেশে নাই, যে সেখান থেকে ইন্সপায়ার হয়ে অনেকগুলো 5 স্টার হোটেল হয়েছে, আমরা ওই ফ্যাসিলিটিস দিয়ে রাখতে পারছি না। তাহলে আমরা যদি এখন শুরু করি, ধরেন আগামী 5 থেকে 7 বছর যদি আমরা সত্যি এখানে শ্রম দেই, সরকার যদি টাকা বিনিয়োগ করে, আপনি কমপক্ষে 20 লক্ষ স্টুডেন্ট যদি তৈরি করতে পারেন আগামী 5-7 বছরে, 20 লাখ টার্গেট করবেন আপনি। এদেরকে যদি এক্সপোর্ট করতে পারেন, এই যে রেমিটেন্স এখন যা এক্সপোর্ট করতেছেন আপনি, মানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলছি, তাদের 5 গুণ করে টাকা আসবে একজনের, যদি আপনি শুধু স্কিল করে এক্সপোর্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে মার্কেট গ্রো হচ্ছে এই সেক্টরটাতে, আমাদের নিজেদের ম্যান পাওয়ার নেই। তাহলে কি হবে? আমরা যারা থেকে যাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো আমাদের প্রতিষ্ঠানগুলোতে, আমাদের দেশটা একটা সেফটি ফুড পাবে, হেলদি ফুড পাবে, এবং আমাদের কস্ট কমে আসবে মানে এই এক্সপিরিয়েন্স লোক, স্কিল পিপল দিয়ে। এবং কি হবে? বাকিগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। ওরা যদি ফিরেও আসে, জব রেডি, আবার যেতে পারবে। আপনি দেখবেন এখন 2025 সাল চলে, এখন যদি সরকার সত্যি এখানে মনোযোগ দেয় যে না, আমরা সত্যি এই দেশে 1 কোটি, আগামী 10-15 বছরে 1 থেকে 2 কোটি লোক স্কিল পিপল তৈরি করব। এইটার জন্য নতুন ইনভেস্টমেন্ট দরকার নেই, সব আছে আমাদের। শুধু আমাদের ইনস্ট্রাক্টর তৈরি করতে হবে, আমাদের টিচার তৈরি করতে হবে, আমাদের কারিকুলামগুলো নিয়ে আসতে হবে ফরেন কোনো। তাইলেই দেখবেন যে আগামী 10 বছর পরে আমরা কোথায় চলে গেছি, চিন্তারও বাইরে। এই জায়গায় পর্যটন খাতকে বিকাশের জন্য ট্যুরিজম কেন্দ্রিক এডুকেশনের, মানে শিক্ষার কোনো, নট অনলি পর্যটন, আপনার যে কোনো সেক্টর, টেক্সটাইল আছে, আপনার যে কোনো সেক্টরে আমাদের স্কিল পিপল দরকার। পৃথিবী এখন এআই প্রযুক্তিতে চলে গেছে, রোবোটিক চলে গেছে সবকিছু। সেই জায়গায় আমরা এই এখন ঘর মোছার জন্য তো কয়েকদিন পরে আপনি বাসায় রোবট নিয়ে আসবেন, $15,000-20,000, $15,000-10,000 আপনি রোবট পাবেন, বাসা সব কাজ করবে। বেশি না, আর 5-7 বছরের মধ্যেই পাবেন। এখানে না পান যে উন্নত বিশ্বে আমাদের লোকজন যেখানে এক্সপোর্ট করছি, সেখানে তো ওই রোবটগুলো জায়গা করে নেবে। তাহলে আমাদেরকে কী তৈরি করতে, ওই ভিশন কি আমাদের আছে? আমরা ট্যুরিজম নিয়ে কাজ করতেছি, যারা যেই সেক্টর নিয়ে কাজ করতেছে সবাইকে নেন, নিয়ে সত্যি দেশ গড়ার জন্য আপনারা ঝাঁপায় পড়েন। ইমরান আলম, আপনার কাছে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি ট্যুরিজম সেক্টরটা নিয়ে মানে মাঠ পর্যায়ে কাজ করছেন, সেই জায়গায় সবকিছু মিলিয়ে আসলে সংকট কি আছে, সম্ভাবনা কি আছে? প্রথমে যদি আমি ভালো দিকটা বলি, সম্ভাবনার কথা বলি, সম্ভাবনা আসলে অপার সম্ভাবনা বলা যায় যেটাকে।
আমরা লাস্ট যদি 10 ইয়ার্সকে আমরা কাউন্ট করি, দেখেন বাংলাদেশের এখন কত মানুষ ট্যুরিজমের সাথে কানেক্টেড। আগে যে এখন 2% বললাম হচ্ছে, এটা কিন্তু আগে 0.5ও ছিল না। তো লাস্ট 10 ইয়ার্সে আসলে অনেক স্থাপনা হয়েছে, ট্যুরিজমের নতুন খাত অনেক তৈরি হয়েছে, অনেক জায়গা তৈরি হয়েছে, নতুন নতুন অনেক স্পট এসেছে বাংলাদেশে, যেগুলোকে বেস করে অনেক মানুষ ট্যুরিজমের সাথে কানেক্টেড হয়েছে। তো ট্যুরিজম জিনিসটা আসলে প্রতিনিয়ত আপডেট করার একটা ব্যাপার। এখন কক্সবাজারে আগে যেরকম হোটেল ছিল, এখন তো দেখেন 5 স্টার নামে হোটেল আছে, সমুদ্রের পাড়ে অনেক ধরনের হোটেল বা অনেক স্থাপনা তৈরি হচ্ছে, স্কি আসতেছে, তারপর হচ্ছে আপনার প্যারাসেলিং আসছে, মানে বিভিন্ন ধরনের আপনার অবকাঠামো কিন্তু অ্যাড করা যাচ্ছে বা বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাড করা যাচ্ছে। আর প্রতিটা অ্যাক্টিভিটির সাথে কিন্তু অনেকগুলো মানুষ জড়িত থাকে, অনেকগুলো মানুষ মানে হচ্ছে অনেকগুলো কর্মসংস্থান হয়, সেটা সুবিধাভোগী থাকে, সবাই যারা ভোক্তা আছে তারা আছে, রাইট। তো এই জন্য আমি প্রথমেই বললাম যে ভালো দিকটা যে সম্ভাবনা অনেক, কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে 18 কোটি মানুষ, এবং মনে হয় আমার মনে হয় যে 18 কোটি মানুষ কিন্তু ঘুরতে পছন্দ করে না এমন কেউই না। হয়তো আপনি নিজেও অনেক ঘোরাঘুরি করেন, আমরা সবাই এটা আমাদের বিজনেসের বাইরেও ব্যক্তিগতভাবে কিন্তু আমরা ঘোরাঘুরি করি। চ্যালেঞ্জ আসলে যেহেতু এটা বিজনেস শুরুতেই আমরা চ্যালেঞ্জটা মাথায় নিয়েই নামি যে এটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু চ্যালেঞ্জটা আসলে এমন হয় যে আমরা যেগুলো চিন্তা করেছিলাম চ্যালেঞ্জ, সেগুলো আর হয় না। তো চ্যালেঞ্জ হয় নতুন প্রতিদিন নতুনভাবে চ্যালেঞ্জ আসে। যেমন ভ্যাট ট্যাক্সের কথা বলছে, এখন মনে হয় যে যারা ট্যুরিজম নিয়ে কাজ করছে সবার মাথায় ভ্যাট ট্যাক্স হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের আসলে দেশের যে পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা, তার সাথে ভ্যাটের যে কাঠামো, ভ্যাটের যে হার, এগুলো আমাদের কাছে মানে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। সেটা হয়তো কয়েকটা আন্দোলনের প্রেক্ষিতে হয়তো সেটা আবার রিশাফল করেছে। হ্যাঁ, কিন্তু এখনো আসলে কিন্তু রিশাফল আমরা ওইরকম আপডেট পাইনি, কিন্তু এখনো হচ্ছে কথা চলমান আর কি এটা নিয়ে। তো এই যে ধরেন একটা নতুন একটা কোথায় আমাদেরকে প্রণোদনা দিবে, কোথায় আমাদেরকে ইন্সপায়ার করবে। মালদ্বীপের কথা একটু আগে বলছিলেন যে মালদ্বীপে প্রথমে হচ্ছে টোটালি ভ্যাট ট্যাক্স ফ্রি করে দিয়েছিল যে ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য। অনেকগুলা ওরা আইল্যান্ড পর্যন্ত মেড করেছে যে এই আইল্যান্ডগুলো আমরা আস্তে আস্তে বানাবো 10 বছরে, সেখানে হচ্ছে আমরা এই নতুন ট্যুরিজম তৈরি করব। তারপর হচ্ছে এখন হয়তো ভ্যাট ট্যাক্স অ্যাড করেছে, আগে তৈরি করেছে। আমরা যখন তৈরি করার জন্য প্রাইভেটলি চেষ্টা করছি, আমাদেরকে শুরুতেই ভ্যাট ট্যাক্স, তারপর হচ্ছে ওখানে যেতে দেওয়া যাবে না, ওইখানে গেলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, এরকম এত বাধা। তো এই চ্যালেঞ্জ যদি বলেন, ট্যুরিজমে আসলে চ্যালেঞ্জ অনেক বেশি। রাস্তাঘাটের কথা যদি বলেন, আপনি প্রপার রাস্তাঘাট আসলে খুব বেশি নেই, এবং যেখানে আছে দেখেন আমার কাছে মনে হয় যে এগুলোর কস্টিং অনেক বেশি, বিমানের ফেয়ার আমার মনে হয় অনেক বেশি, যেটা ট্যুরিজমের জন্য আমি চাইলে আর একটু সহনীয় করা যায়। তখন মানুষ কিন্তু আরও বেশি ট্রাভেল করতে পারবে। কারণ একটা দেশের ট্যুরিজম তখনই উন্নত হয়, তখনই একটা ভালো জায়গায় যায় যখন হচ্ছে সকল শ্রেণীর সকল পেশার মানুষ সেই জায়গাটাতে ঘুরতে যাবে বা সেটাকে অ্যাভেল করবে। তো আমাদের দেশে কিন্তু সকল শ্রেণীর সকল মানুষই এখন যাওয়া শুরু করছে, কিন্তু যে তখন তারা ক্লাসিফিকেশন করতে হচ্ছে। কেউ চাচ্ছে যে আমি ট্রেনের এসি বগিতে করে যাব, কিন্তু আসলে ট্রেনের এসি বগি আমার সাধ্যগুলো আছে না, তখন সে হয়তো বা নন এসি বাসে করে যাচ্ছে বা নন এসি বগিতে যাচ্ছে। তো এখানে আমার যে ট্যুরিজমটাকে ভাই বলছিলেন সাবসিডি দেওয়ার ব্যাপারে, ট্যুরিজমের জন্য আরেকটু কাজ করা উচিত। তাহলে চ্যালেঞ্জ যেগুলো আছে, আমরা চ্যালেঞ্জের তো আসলে শেষ নেই, শত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো তখন আস্তে আস্তে কমে আসবে। ইমরান হাসান, আরেকটি বিষয় যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে এই যে আমরা পর্যটনের কথা বলছি, সবকিছু মিলিয়ে ব্যয়ের কথা বলা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গেলে সেটা খরচের আধিক্যটা অন্যান্য দেশের সাথে যেহেতু আমরা তুলনা করতে পছন্দ করি, সবসময় তুলনা প্রিয় জাতি হিসেবে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যয় সংকোচনটা, পর্যটনটাকে সর্বজনীন করা সবার ক্ষেত্রে, এটি আসলে কিভাবে সম্ভব বা এই জায়গায় আসলে চ্যালেঞ্জগুলো কি? যে দেখুন, ওই আমাদের পর্যটনটা সিজন কেন্দ্রিক, অফ সিজনটা আমরা টোটালি বসে থাকি। তো যখন সিজনে আমরা ব্যবসা করি, অফ সিজনের টাকাটাও কিন্তু কিছুটা ওইখানে ভর্তুকি দিতে হয়। তো দেশে সারা বছর যদি আমরা কিছু গেস্ট পাই, সারা বছর গেস্টের জন্য অনেক ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হবে। আরেকটা বিষয় দেখবেন, আমাদের দেশের স্কুলগুলোতে এক জায়গায় স্কুল এক একভাবে ছুটি হয়। আমরা বহুদিন থেকে বলে আসছি যে জুন জুলাইয়ের প্রচণ্ড গরম থাকে, ওই সময়ে ট্যুরিস্ট কিন্তু হয় সমুদ্র কেন্দ্রিক, আমাদের সবাই কিন্তু কম হয় না। আমরা যদি ভ্যাকেশনটাকে সিলেক্টেড করে দিতে পারি, দেখবেন ভ্যাকেশন 3 দিন সব ঝাঁপায় পড়ছে, রুম তো দিতে পারছি না। তো সারা বছর যদি ভ্যাকেশনটাকে একটা অ্যালাইনমেন্ট করা যায়, তাহলে আমাদের ট্যুরিস্টও হবে, ছেলেমেয়েরাও কিন্তু তাদের পড়াশোনার সাথে বিনোদনটাও দরকার ছেলে মেয়েদেরকে, যা তারা কিন্তু দেশ যদি না দেখে পৃথিবী কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা বলেছি সবাইকে জুন জুলাইয়ের আওতায় নিয়ে আসা উচিত। প্রত্যেকটা এডুকেশনাল কারিকুলাম জুন জুলাইতে হইতে হবে, সেটা জরুরি। কিভাবে করবে আমরা জানি না, করা উচিত বলে আমরা মনে করি ইমিডিয়েটলি। এবং উইন্টার ভ্যাকেশনটা একটা লং টাইম দেওয়া উচিত। আর রোজার মাসে আমরা ম্যাক্সিমাম বন্ধ করে রাখি। রোজার মাসে তো আমরা এই এখন ধরেন এই মার্চ থেকে আমাদের রোজা শুরু হবে, প্রতি বছর কিন্তু 10 দিন করে আগে আসবে। ধরেন আগামী 10-15 বছর কিন্তু ঠান্ডায় রোজা থাকবে,
আগামী 5 মাস মানে 5 বছর 15 বছরে ধরেন আপনি 150 দিন মানে 6 মাস, যদি মার্চ থেকে আগে আসেন তাহলে অক্টোবর থেকে রোজা চলে আসবে আগামী 15 বছরের একটা কথা। 15 বছর হয়তো মানে 6 বছরের মধ্যে হয়তো হয়ে যায়, 10 দিন না 10 দিন করে আগে আসলে 15 বছরই ঠান্ডার মধ্যে ডিসেম্বরে চলে আসতেছে। টোটাল 15 বছর ঠান্ডার মধ্যেই থাকবে। হ্যাঁ, তো আমরা বলেছি যে রোজার মাসে স্কুল খোলা থাকুক, উইন্টার ভ্যাকেশনটা একটু ভালো করে দেখ, রোজা হয়তো 10 রোজার পরে 20 রোজার পরে একটা বন্ধ দেওয়া হোক, আর অন্যান্য ছুটি সেটা একটু অ্যাডজাস্ট করা হোক। আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি আছে, সেই বিভিন্নভাবে ছুটি আমরা এইভাবে যদি জুন জুলাইটা আমরা পাই, উইন্টারটা যদি আমরা পাই, সব কিছু মিলে কিন্তু ট্যুরিজম ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। আর পর্যটন একটা শিল্প, কিন্তু আমরা কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল দিচ্ছি, কমার্শিয়াল হারে সব কিছু দিচ্ছি, সেটাও তো অ্যাড হবে। তারপর ধরেন আমাদের ধরেন দক্ষ লোক যদি হতো, আমরা কিন্তু 1/3 লোক দিয়ে আমরা কিন্তু চালাতে পারতাম অপারেশন। দক্ষ লোক না থাকার কারণে আমরা কিন্তু ওই জায়গাটাতে 3 গুণ মানুষ বেশি দিয়ে চালাতে হচ্ছে, সেখানে একটা কস্ট এফেক্ট এবং আমাদের কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে, মিসম্যানেজমেন্ট মিসইউজ আমরা প্রপারলি করতে পারছি না। তো সেটারই টোটালি একটা প্ল্যানিং দরকার, যেটাতে সরকার স্ট্রিট ফুডে অবশ্যই বিক্রি করবে, সেটা হেলদি হতে হবে, সেটাও সেফটি হতে হবে। তার আগে দরকার বলে একটা মিনিমাম ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, তারা ওইটা করবে এবং তাদের মিনিমাম একটা ডকুমেন্টেশন থাকতে হবে যে হি উইল ডু দিস বিজনেস। তো এই সমস্ত কিছু মিলে টোটাল একটা প্ল্যান করে, এবং এটার সাথে সব কিছু একসাথে, নট আলাদা, রাস্তা, ট্রেন লাইন, আমাদের ফ্যাসিলিটিস, ধরেন আপনার এই এক্সাম্পল দিয়ে আপনাকে একটা জেটি বানানো হয়েছে কক্সবাজারে, আমি কক্সবাজার থেকেই বলি, আমাদের একটা বিশাল সাগর, আমার মনে হয় যে 5টা বড় শিপ এই সাগরে ঘুরে নিয়ে আসতে পারে, ওই পরিমাণ পর্যটক আমাদের আসে। এইটা আনার জন্য ইজি করে দেওয়া, এই সাগরে আমাদের 10 দিন 7 দিন 4 দিনের 3 দিনের ট্রিপ আমরা কিন্তু যেতে পারি, ইচ্ছা করলে পার্শ্ববর্তী দেশ হয়ে কয়েকটা দেশ ঘুরে 4-5 দিনের। আমাদের কিন্তু একটা বিশাল ট্যুরিজম আছে এখানে। যারা বাইরে যাচ্ছে, আমিও দেশের বাইরে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, আমরা বিভিন্ন ক্রুজে যাওয়ার চেষ্টা করছি, তো নিজেদের দেশে ক্রুজটা কেন হবে না? অনেক বিনিয়োগকারী আছে, তাদেরকে শুধু ফ্যাসিলিটিস এনশিওর করতে হবে। তাহলে কি হবে জানেন, আমাদের যে প্রতি বছর কয়েক কোটি লোক বিদেশে ঘুরতে যায়, এর যদি আপনি 50% দেশে ফ্যাসিলিটিস দিয়ে আপনি রাখতে পারেন, তাহলে এই 50% যে ডলার নিয়ে যাচ্ছে বাইরে এক্সপেন্স করতে, সেই ডলারটা আমাদের দেশে থেকে গেল। উপরন্তু যারা দেশের বাইরে পর্যটক আছে তাদের মাধ্যমে হয়তো আমরা কিছু ডলার, তারপরে যারা বাইরে যাবে তাদের ইনকাম ট্যাক্সটা চেক করা উচিত। আমি মনে করি দেশটা তো আগাইতে হবে, সবাই যদি টাকা পয়সা নিয়েই যায়, আমিও নিয়ে গেলাম, সবাই নিয়ে গেলাম, দেশ তো টাকা থাকলো না। আমাদের দেশে এই যেই প্রোডাক্ট, আমি এক্সাম্পল আপনাকে দিই, একটা নাইকি জুতা ঢাকায় আমি দেখলাম 40,000 টাকার নিচে নাই, অথচ আমি যদি ইন্ডিয়ায় যাই ওই জুতোটা কিন্তু আমি 16-17 হাজার বা 20,000 টাকা নিয়ে আসতে পারবো। তাহলে 20,000 টাকা সেফ। কিন্তু তাহলে কি হলো, দেশে ব্র্যান্ড শপটা গড়ে ওঠে নাই। আমাদের লোকই যারা ব্র্যান্ড কিনবে তাদের তো অ্যাবিলিটি আছে, কেন না? কারণ আমরা চাই কর্মসংস্থান যত, এখানে ধরেন 18 কোটি, তো যদি আপনি বছরে কক্সবাজারে 3 কোটি লোকও আপনি অ্যাট্রাকশন করতে পারেন, এই ফ্যাসিলিটিস দিতে পারেন, টোটাল মেরিন বিচটা আপনি কাজে লাগাইতে পারলেন, এবং ফরেনারদের জন্য বিমানবন্দর হয়ে গেছে। এটাকে দ্রুত রেডি করে 24 আওয়ার্স ফ্লাইট দিয়ে ইকোনমি ফ্লাইট দিতে হবে। আপনি সিজনে ফ্লাইট নাই, 12,000-15,000 টাকা ওয়ান ওয়ে নিচ্ছে, সেটাকে যদি আপনি বড় বিমানকেই দেন সাপোর্ট দিয়ে, যে বিমান যদি থাকে কম্পিটিটররা ওইভাবে আর বাড়তি ফেয়ার নিতে পারবে না, আপনি বোয়িং দিয়ে দেন, বড় বড় বোয়িং বা আরও কিছু এটিআর নিয়ে আসেন, তো সেখানে হবে কি, আপনি 4,000-5,000 টাকায় যদি আমি 10,000 টাকার রিটার্ন যদি আমি পাই, 10,000 টাকার রিটার্ন যদি আমি পাই, তাহলে কিন্তু সারা বছর আমার গেস্ট ওইখানে থাকবে। এবং মেরিন ড্রাইভে যে আমাদের যে অপার সম্ভাবনা আছে, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ট্যুরিস্ট তো এইটা না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক, অভাব নেই। আমাদের অফ সিজনে দেখেন টাঙ্গুয়ার হাওর বর্ষায় একটা বিশাল ট্রেন চালু হয়ে গেছে। আমাদের এই হাউস বোট যেটা বলছেন, এই হাউস বোটটা আপনি ইম্পোর্ট করান বা ভালো একটা ফ্যাসিলিটিস দেন, ঠিক আছে, তুমি এই শিপইয়ার্ডগুলোতে বানাই দিবে, যেটা সেফটি, এইখানেও আপনার লক্ষ লক্ষ লোক আপনার এই অর্থাৎ আমাদের যে পর্যটন কেন্দ্রিক অবকাঠামো আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে নীতি সহায়তাকরণ যদি করা যায় আমাদের দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, এর থেকে হয়তো মানে বড় সেক্টর হয়তো অদূর ভবিষ্যৎ আর মানে পড়ার অপেক্ষা রাখেন, এটি হয়তো একটা বিশাল সেক্টরে পরিণত হবে। ইমরানুল আলম এবং ইমরান হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন বাণিজ্য অর্থনীতি আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।